নিরপেক্ষ নির্বাচন হয়, প্রকৃত নির্বাচন হয়, কারণ 54 বছরের স্বাধীনতা পড়াটা কোনো নির্বাচন দেখি নাই, একটা নির্বাচন সঠিক করা যায়। যদি সঠিক নির্বাচন হয় তাহলে জনতার ভোটের জোয়ার তাতে প্রার্থীর উপরে পড়বে, গুণাফুলের উপরে ভোটের জোয়ার আসবে, ভোটের বৃষ্টি হবে ইনশাআল্লাহ। জনাব ইকবাল হোসেন, আপনার স্যার মহোদয়ের বক্তব্য শুনেছেন। তিনি বলেছেন যে গত 54 বছরে একটি নির্বাচন বাংলাদেশে নিরপেক্ষ হয়নি। যদি আগামী নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ হয় তাহলে জাকের পার্টি বিপুল ভোটে বিজয়ী হবে। এই বিষয়টি নিয়ে আজকে আপনার সাথে আলোচনা থাকবে। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সকলেই জনাব ইকবাল হোসেন ভাই দক্ষিণ আফ্রিকা থেকে যুক্ত হয়েছেন, তার আলোচনাগুলো শুনবেন এবং সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। জি জনাব। জি, প্রথমে আপনার এই টুরু মেসেজ চ্যানেলকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আজকে আপনি এবং আজকে লাইভের অনুষ্ঠানে যারা যারা উপস্থিত আছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব যে কথাটি, যে উক্তিটি এখানে উত্থাপন করছেন, যদি সুষ্ঠু নির্বাচন হয়, আগামীতে যদি ফেয়ার ইলেকশন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, জাকের পার্টি বিপুল ভোটের জয়লাভ করবে ইনশাল্লাহ। ভোটের বৃষ্টি হবে, গোলাপ ফুল মার্কার ভোটে বৃষ্টি হবে ইনশাল্লাহ। সেটার বিশেষ কিছু কারণ আছে। সেই কারণগুলো যদি দেখতে যাই তাহলে আমাদেরকে একটু পিছনের দিকে খেয়াল করতে হয়। রাজনীতির বর্তমান পরিস্থিতি এবং ইতিহাসের দিকে তাকাইলে, ওইদিকে খেয়াল করলে বর্তমান পরিস্থিতি থেকে আগামীর যে নির্বাচনটা হবে সেটা যদি ফেয়ার ইলেকশন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, সঠিক নির্বাচন হয়, ইনশাআল্লাহ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব যে কথাটা বলেছেন সেটা 100-তে 100, 100-এ 100 প্রতিফলিত হবে। তো পিছনের দিকে যদি তাকাই আমরা তাহলে দেখতে পাই বাংলাদেশে এ পর্যন্ত গণ অভ্যুত্থান কয়টা হয়েছে? 3টা গণ অভ্যুত্থান হয়েছে। 69-এ, এরশাদ সাহেবের আমলে এবং 24-এ। 3টা গণ অভ্যুত্থানের একটাই উদ্দেশ্য ছিল একটা সুন্দর, স্বাধীন, কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা। এমন একটা রাষ্ট্র বাংলাদেশের জনগণকে উপহার দেওয়া যেখানে মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারবে, জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে বাংলাদেশের মানুষ রেহাই পাবে। এই গণ অভ্যুত্থানের উদ্দেশ্য একটাই ছিল। যদি 69-এর গণ অভ্যুত্থানের কথা বলি, সেখানে গণ অভ্যুত্থান হয়েছিল পাকিস্তানি শাসকদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা। এরশাদ সাহেবের আমলে স্বৈরাচারী সরকার থেকে বাংলাদেশের জনগণকে স্বাধীন করা, স্বৈরাচারী শাসকের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা। 24-এ হলো ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে রেহাই দেওয়া। উদ্দেশ্যগুলো কিন্তু একই, একটা স্বাধীন এবং কল্যাণ রাষ্ট্র বাংলাদেশের জনগণকে উপহার দেওয়া। একটাও কি কার্যকর হয়েছে? আপনার মাধ্যমে আপনাকেও যদি প্রশ্ন করি এবং বাংলাদেশের জনগণকে যদি প্রশ্ন করি, একটা গণ অভ্যুত্থান কি কার্যে পরিণত হয়েছে? একটাও হয়নি। একটা গণ অভ্যুত্থানও বাংলাদেশে কার্যকরে পরিণত হয়নি। আপনার বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলা নিউজ থেকে দেখছি, আর আমার জন্মের পূর্বে যেগুলা যতটুকু ইতিহাস জানছে এগুলো ইতিহাসের বই থেকে জানছি। প্রবীণরা দেখছেন, নবীনরা ইতিহাস থেকে জানছেন, বর্তমানে সব বাংলাদেশের জনগণ উপলব্ধি করতেছেন। তারা শেখ মুজিবুর রহমান সাহেবের শাসন আমল দেখছেন, ইতিহাস থেকে জানছেন। জিয়াউর রহমান সাহেবের শাসন আমল দেখছেন, ইতিহাস থেকে জানছেন। বিএনপি 90-তে নির্বাচিত হইল, তার শাসন আমল দেখছেন। আওয়ামী লীগ নির্বাচিত হইলো, তার শাসন আমল দেখছে। তারপরে পুনরায় আবার বিএনপি নির্বাচিত হইলো, সেই শাসন আমল দেখছে। এবং গত 15 বছর 16 বছর প্রায় আওয়ামী লীগ শাসন করলো একাতারে 16 বছর, তাও জনগণ দেখছে। জনগণ এখন অতিষ্ঠ। বর্তমান বাংলাদেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেছে এই রাজনৈতিক এই ঘুরপ্যাকের ভিতরে পড়ে। এই ঘুরপ্যাকের ভিতরে থেকে বাংলাদেশের জনগণ এখন অতিষ্ঠ হয়ে গেছে। বাংলাদেশের জনগণ এখন এই রাজনীতি আর পছন্দ করে না। বাংলাদেশে 18 কোটি জনসংখ্যা,
আমি আপনাকে আঠারো ছোট্ট এক রিস্কওয়ালা ভাইয়ের একটা ক্লিপ শোনাতে চাই যে বাংলাদেশের সাধারণ মানুষ এখন কিরকম রয়েছে। একজন রিস্কওয়ালার একটা কথা শোনাই। 1 কেজি সেমাই আমি কিন্তু কিনতে পারিনি, একটা গায়ে শার্ট সে পর্যন্ত আছে কিনতে পারিনি আমি, যে 200 টাকা হলে একটা লঙ্গি 1 বছর হলো একটা লঙ্গি কিনতে পারিনি আমি। সারা রিক্সা 300-400 টাকা বেতন নিয়ে ঘরে যা বাজার খরচ করি, গায়ে শার্ট কিনলে একটা শার্ট কিনলে 400-500 টাকা লাগে। দেখেন, শুনলেন তার একজন বক্তব্য। সাধারণ শ্রমিক, সাধারণ রিক্সা চালক, তিনি এখন অতিষ্ঠ, এবং উনি এখন একজন সৎ পবিত্র ব্যক্তিকে খুঁজতেছেন, একজন ভালো মানুষ খুঁজতেছেন। সে কতটুকু সৎ কতটুকু পবিত্র সেটা তার কাছে মুখ্য বিষয় না, একজন ভালো মানুষ খুঁজতেছেন। উনি বলছেন উনি একজন ভালো মানুষ, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব একজন ভালো মানুষ, এবং উনার মার্কা গোলাপ। তিনি তার কথা প্রথমে বলেছেন যে গত যে রমজান মাস গেল বা ঈদুল আজহা গেল, আমি 1 কেজি সেমাই কিনতে পারি নাই, আমি গত 1 বছরের ভিতরে একটু শার্ট কিনতে পারি, একটু লুঙ্গি কিনতে পারি নাই, আমি একটু ভালো খাবার খেতে পারি না। অথচ আমাদের দেশের যে রাষ্ট্রীয়ভাবে দেখানো হচ্ছে আমরা উন্নত রাষ্ট্র, ডিজিটাল বাংলাদেশ, কত কিছু, কিন্তু সাধারণ মানুষের কত অসহায় আছে সেটা কিন্তু কেউ জানে না, আর সেটাকে তুলে ধরা হচ্ছে না। আর গরিব অসহায় মানুষের পাশে কেউ নাইও। যে এই বিষয়ে ব্যাখ্যাগুলা জাকের পার্টির মহামান্য সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেব ডক্টর সাইম আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেব, উনি অনেকগুলা লাইভে, টিভি নিউজে উনি যে অর্থনীতি বিষয়ে যে ব্যাখ্যাগুলো প্রদান করছেন, ওইখানে উনি পার্ট বাই পার্ট বুঝাই দিচ্ছেন যে আজকে সাধারণ জনগণের আয়ের উৎস কতগুলো মানুষ দরিদ্র সীমার নিচে আছেন, কতগুলো মানুষ সাধারণ জীবনযাপন করতেছেন, কত পার্সেন্ট মানুষ দুবেলা ঠিক মতো খাইতে পান না। এই বিষয়গুলা আমাদের সায়েম স্যার এই বিভিন্ন টিভি চ্যানেলে অর্থনীতি বিষয়ে যখন আলোচনা করছেন তখন এগুলো এখানে উল্লেখ করছেন। তো মানুষ তো এই নিউজগুলা দেখে, মানুষ তো এই নিউজগুলা দেখতেছে, জানতেছে, বুঝতেছে, এবং তারা বর্তমানে বাংলাদেশে উপলব্ধি করতেছে। বাংলাদেশের মানুষ এখন যে কটা রাজনৈতিক দল বাংলাদেশে মাঠে আছে তাদের প্রতি এখন বিরক্ত হয়ে গেছে। সবাই সুন্দর সুন্দর আশার বাণী দিয়ে আসে, আসার পরে শোষণ করা শুরু করে, দেশীয় সম্পদ লুট করা শুরু করে, দেশের টাকা বিদেশে পাচার করে। এক একজন মন্ত্রী, এমপি, আপনার সচিব যারা আছেন তারা বিভিন্ন বড় বড় রাষ্ট্রে বাড়িঘর করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, নিজেদের ছেলে মেয়েদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওইখানে পড়াইতেছেন। বাংলাদেশের মানুষগুলো এখন অনাহারে ভুগতেছেন, দুবেলা ঠিক মতো খাবার কিনতে পারে না বাংলাদেশের কিছু সাধারণ মানুষ। আর প্রত্যন্ত অঞ্চলে যদি আপনি তাকান, সেখানে মানুষের জীবনযাপন মান খুবই নিম্ন মানের জীবনযাপন করে। তারা মাসে একদিন গরুর গোশত কিনা খাইতে পারে না। তো বাংলাদেশের মানুষ এই রাজনৈতিক দলের আশা, ভরসা, প্রত্যাশা, বড় বড় পুঁথিবাণী যেগুলা মানুষকে শোনায়, শোনার পরে যখন আসার পরে তারা যখন শোষণ করা শুরু করে, এটা বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে। বর্তমান বাংলাদেশের জনগণ একজন ভালো মানুষ চায়, একজন শান্তিপ্রিয় মানুষ চায়। জাকের পার্টির গত 36 বছরের ইতিহাসে, জাকের পার্টির প্রতিষ্ঠার 36 বছরের ইতিহাসে জাকের পার্টির কোনো কলঙ্ক নাই, কলঙ্ক মুক্ত একটা রাজনৈতিক দল। কোথাও চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, ছিনতাই, মারামারি, হরতালের নামে ভাঙচুর, আগুন জ্বালা পোড়ার যত কর্মকাণ্ড করতেছে অন্যান্য রাজনৈতিক দল, জাকের পার্টি এগুলোর কাছে কিনারে নাই। জাকের পার্টি শান্তিতে বিশ্বাসী, জাকের পার্টি ভ্রাতৃত্বে বিশ্বাসী, জাকের পার্টি প্রেমের বিশ্বাসী, জাকের পার্টি প্রেমের দল। মানুষকে ভালোবাসতে জানে, মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে জানে। এটা বাংলাদেশের মানুষ এখন দেখে ফেলাইছে। যদিও মিডিয়াগুলা জাকের পার্টিকে সবসময় আড়াল করে রাখে, এখানে রাজনৈতিক কিছু প্রেশার আছে। মিডিয়াগুলাও স্বাধীন কাজ করতে পারতেছে না, বা স্বাধীনভাবে করতেও হচ্ছে না। মিডিয়াগুলাও জাকের পার্টির প্রচার প্রচারণা গুলো করতেছে না। তো বাংলাদেশে যে জনগণ যেটা দেখতেছে সেটা মিডিয়ার দেখানোর প্রয়োজন নেই, বাংলাদেশের জনগণ দেখতেছে, এবং জাকের পার্টির ইতিহাসে কোনো কলঙ্ক নাই। এখন বাংলাদেশের মানুষ একটা শান্তিপ্রিয় একটা রাজনৈতিক দল খুঁজতেছে, যে রাজনৈতিক দল 36 বছর কোনো কলঙ্ক অর্জন করতে পারে নাই, কলঙ্কিত করতে পারে নাই কেউ, সুনাম ছাড়া কোনো দুর্নাম অর্জন করে নাই। 36 বছরের ইতিহাস বাংলাদেশের মানুষ এখন জানে। আর আরেকটা কথা আপনি বলছি, জাকের পার্টি গঠন করছেন অলি আল্লাহ, জাকের পার্টির ঘোষণা করছেন অলি আল্লাহ, জাকের পার্টির পরিচালকও আওলাদে অলি, একজন অলির আওলাদ, একজন পীরের আওলাদ। তার
ওনার যে আচার আচরণ বাংলাদেশের মানুষ তা জানে। এখন জাকের পার্টির প্রতি মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস ধীরে ধীরে বাড়তেছে। এখন যদি আসি জরিপ করি, ভোটের যদি জরিপ করি, বাংলাদেশের যে 18 কোটি জনসংখ্যা, এর ভিতরে কত পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে? এখনো আওয়ামী লীগের 30% ভোট বাংলাদেশে মজুদ আছে। বিএনপির ভোট যদি আপনারা গণনা করেন 15 থেকে 20%, জামায়াতের 2 থেকে 3%, আর বাকি যারা আছে সব আমজনতা। আমজনতা, সাধারণ মানুষ, বাংলাদেশের জনগণ কাকে ভোট দেবে সেটা বাংলাদেশের জনগণের ইচ্ছা। সেই হিসেবে সুন্নি জনতা কত পার্সেন্ট, মাজার ভিত্তিক মানুষ কত পার্সেন্ট? এখানে আমি একটু বলি। হ্যাঁ, আপনি বলেছেন আওয়ামী লীগ 30%, বিএনপি 20%, 50% আসলো গড়, তার বাকি রইলো 50%। এই বাকি 50% কিন্তু ভোট এই গত 54 বছরের ভিতরে, বিশেষ করে এই গত যে 4-5টা নির্বাচন, এই বাকি 50% বা 60-70% ভোট কেন্দ্রেই যায় নাই। ভোট কেন্দ্রেই যায় না। 30% কথা বলেছেন, হ্যাঁ, ভোট কাস্টই হয় না। এই 30% এরা ভোট কেন্দ্রে গিয়েছে, নিজেরা ভোট দিয়েছে, আর যারা যায়নি তাদের ভোটও দিয়েছে, এমনকি যারা মরে গিয়েছে তাদের ভোটও দিয়েছে। এইভাবে যদি এই মরা মানুষের ভোট দিয়ে এইভাবে যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, তারা কি মানুষের সেবা করবে, কি মানুষের খেদমত করবে? যাদের জন্মটাই হয় ছল ছাতুরির মাধ্যমে, বাটপাড়ির মাধ্যমে, তারা মানুষের সেবা করার জন্য কি আসে? আসে না। তারা কিন্তু আসেই ক্ষমতা মানে ভোগ করার জন্য। আর এখন তো মানে আমাদের দেশে একটা রাজনীতি, এটা একটা এখন মানে আঙ্গুর ফুলে কলা গাছ হওয়ার মতন একটা বিষয় চলে এসেছে। আপনি একটি বার মাত্র ক্ষমতা আসতে পারলে হলো, তাহলে আপনি কোটি কোটি মিলিয়ন টাকার মালিক হতে পারবেন। এই ব্যবস্থাটা অটোমেটিক হয়ে যায়। দেশে বিদেশে গাড়ি বাড়ি আপনার জন্য কোনো ব্যাপার না। আপনি যদি কোনো মতে 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে পারেন, তাহলে এভাবে কি চলতে পারে? আপনার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, দেশে বিদেশে বাড়ি গাড়ি থাকবে, আর আমরা সাধারণ মানুষ ডাল ভাত খেয়ে থাকতে পারবো না। এভাবে কি হতে পারে? নির্বাচনের উদ্দেশ্যটা কি? দেশ ও জনগণের কল্যাণ সাধন করা। নির্বাচনের মূল উদ্দেশ্য তো দেশ এবং জনগণের কল্যাণ সাধন করা। কিভাবে একটা রাষ্ট্রকে বহিঃশত্রুর হাত থেকে বাঁচানো যায় এবং রাষ্ট্রীয় যে রাজস্ব আয় দিয়ে দেশকে উন্নত করা এবং জনগণের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া। জনগণের দায়িত্ব নিজের একজন শাসকের কাঁধে উঠে যায়। যেমন আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা বলছে, যদি ক্ষুধার তাড়নায় কোনো ব্যক্তি চুরি করে, তাহলে সেই চোরের নয়, রাষ্ট্রপ্রধানের হাত কেটে দাও। তাহলে রাষ্ট্রপ্রধানের দায়িত্বটা কত বড়। আপনি যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব পান, বা আপনি যদি কোনো গ্রামের দায়িত্ব পান, সেই গ্রামে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, সেই দায়ভার আপনার উপরে পড়বে। এটা হচ্ছে আমাদের ইসলাম। আমাদের ইসলাম এতটুকু ন্যায়পরায়ণ, এতটুকু আদল রক্ষা করে চলে, এতটুকু ন্যায় বিচার করে চলে। আপনি গ্রামের দায়িত্ব পাইছেন, আপনি শহরের দায়িত্ব পাইছেন, আপনি জেলার দায়িত্ব পাইছেন, আপনি রাষ্ট্রের দায়িত্ব পাইছেন। এখন এই রাষ্ট্রের একটা কুকুরও যদি মারা যায় অনাহারে, অবিচারে, সে দায়ভার আপনার। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় দেখা গেছে, পাখিয়ে ঝগড়া করতো, সুলাইমান আলাইহিস সালামের কাছে আসা বিচার দিত। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই বিচারের সুষ্ঠু সমাধান করে দিত। পশু পাখি, এমনকি পুকুরের মাছ, সাগরের মাছ হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিত। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই বিচার সম্পূর্ণ করে দিত। সেই হিসেবে রাষ্ট্রের যিনি প্রধান, ওনার দায়িত্ব রাষ্ট্রের প্রত্যেকটা প্রাণীর, শুধু মানুষের না, শুধু মানব কল্যাণ না, রাষ্ট্রের কল্যাণের এবং রাষ্ট্রীয় প্রাকৃতিক যে কল্যাণ, সেটা আপনার দেখতে হবে। এখন আপনি যখনই রাষ্ট্রের দায়িত্ব পাইতেছেন, রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার সাথে সাথে আপনি শোষণ করতেছেন, জুলুম করতেছেন, অবিচার করতেছেন। মানুষ এখন বুঝে গেছে, মানুষ এখন এগুলো আর পছন্দ করে না। মানুষ এখন শান্তিপ্রিয়, মানুষ এখন শান্তি চায়, মানুষ শান্তিতে দুবেলা খাইতে চায়, রাত্রে শান্তিতে একটু ঘুমাইতে চায়, পরিবারের কাছে আসার জন্য পরিবারের হাসি মুখটা দেখতে পায়। মানুষ এখন এটা খোঁজে, মানুষ এখন বিরক্ত হয়ে গেছে। সেই হিসেবে বলতেছি, বাংলাদেশে যে বর্তমানে 30% আওয়ামী লীগের যে ভোটার ছিল, তারা কোথায় এখন? তারা কেউ বিদেশ চলে গেছে? বাংলাদেশের যে আওয়ামী লীগ পন্থী যারা ছিলেন, নেতাকর্মী যারা ছিলেন, এমপি মিনিস্টার যারা ছিলেন, কতজন পালাইছে বাংলাদেশ থেকে? ওনারা তো পজিশনে থেকে পালাইছে। ক্ষমতাধর যারা, তারা পালাইছে।
জনগণ তো এখনো রয়ে গেছে। সুন্নি সমর্থক যারা, যেইভাবে এই উপদেষ্টা সরকার যেভাবে মাজারের উপর হামলা করলো, সুন্নিদের জনতার উপর হামলা করলো, গতকালকে সিলেটে একটা মাদ্রাসা থেকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা র্যালি বের করছে। সেখানে জানতে পারলাম, নিউজ থেকে দেখলাম, জামায়াত ইসলামের কিছু কট্টরপন্থীরা ওই র্যালির উপরে হামলা করছে এবং তাদেরকে আঘাত করছে, রক্তাক্ত করছে। মানুষ এক শান্তিতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন্নবী পালন করতে পারবে না? মানুষ কি শান্তি মতো আমল ইবাদত করতে পারবে না? কতগুলা মসজিদ জ্বালাই দিল, কতগুলা মসজিদ পড়লো, কত হাজার মাজার ভাঙলো। এই জনতাগুলা এখন আর তাদেরকে ভালোবাসে না, ভালোবাসার প্রশ্নই ওঠে না। সুন্নি জনতার যে ভোটগুলা, এগুলো আমি এক কথায় বলে দিতে পারি ইনশাআল্লাহ, সুন্নি জনতার যত ভোট, যদি সুষ্ঠু নির্বাচন হয়, সুন্নি জনতার সকল ভোট জাকের পার্টির পাল্লায় আসবে, জাকের পার্টির বাক্সে আসবে সুন্নি জনতার সকল ভোট। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আওয়ামী লীগ মরে যাবে, জামাতকে আর বিএনপিকে ভোট দেবে না। আওয়ামী লীগ মরে যাবে, জামাতকে বিএনপিকে কখনো ভোট দেবে না। তাদের যোগ সাজসে আওয়ামী লীগ এখন পালাতক। যদি সুষ্ঠু নির্বাচন হয়, সবাই যদি নিজের স্বতঃস্ফূর্ত ভাবে যদি ভোট দিতে পারে, সবাই যদি ব্যক্তি স্বাধীনভাবে ভোট দিতে পারে, আওয়ামী লীগের ভোটগুলা যদি ভোট ক্রাস্ট হয়, সবাই যদি ভোট কেন্দ্রে যায় ভোট দেয়, আওয়ামী লীগের ভোটগুলা জাকের পার্টিতে আসবে নিঃসন্দেহে। ভোট বিএনপি নিবে। জামাতের কয় পার্সেন্ট ভোট, কয়জন লোক আছে জামাতে? সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলাম যে সমাবেশ করছে, বলছে 10 লক্ষ লোক আসছে। 10 লক্ষ লোকের সমাগম তো দেখলাম না। আর এই 10 লক্ষ লোকের ভিতরে সাংবাদিকরা যখন প্রশ্ন করছে, কিছু ইউটিউবাররা যখন প্রশ্ন করছে, আপনি কেন আসছেন? ছাত্র দলে আসছি। আপনি কেন আসছেন? আওয়ামী লীগের পার্টিতে আসছি। আমরা লাইভ গুলো দেখছি। অনেকে আসছে, তারা জানেই না জামায়াতের সমাবেশে কেন আসছে। এদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, টাকার বিনিময়ে নিয়ে আসছে। তারা কি জামাতকে ভোট দিবে? কখনই দিবে না। তাহলে এই বিএনপি, জামাত, আওয়ামী লীগের ভোটগুলো আপনি হিসাব করেন, কে কত পার্সেন্ট ভোট পাবে। ও হিসেবে বলতে পারি জাকের পার্টির ভোটের বৃষ্টি হবে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ফেয়ার ইলেকশন হয়, জনগণ যদি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, বাংলাদেশের সব জনগণ যদি দেখে একটা নির্বাচনী পরিবেশ, সুন্দর একটা পরিবেশ হয়েছে, এখানে ভোট দেওয়া যাবে, আমার ইচ্ছায় আমি ভোট দেব, আমার মনের আবেগ আমি ভোটের মাধ্যমে প্রকাশ করব, আমার পছন্দের ব্যক্তিকে আমি ভোট দেব, বাংলাদেশের মানুষ অবশ্যই জাকের পার্টিকে ভোট দেবে। কারণ মানুষ এখন বিরক্ত। বিগত 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত গত 54 বছরের বাংলাদেশের নির্বাচন যা হয়েছে, যে সরকার আসছে, যে সরকার রাষ্ট্র পরিচালনা করছে, তাদেরকে সবারকে দেখা হয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষ মুখ ফুটে একটা নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না, কোনো প্রতিবাদ করতে পারে না, কোনো কথা বলতে পারে না। মানুষ এখন জিম্মি হয়ে গেছে। যে উদ্দেশ্যে গণ অভ্যুত্থান হইল 24-এ, যে উদ্দেশ্যে গণ অভ্যুত্থান হইল, সেই উদ্দেশ্য কি সফল হয়েছে? বলা হয়েছে আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট সরকার, জুলুম করছে। ভাই ইকবাল হোসেন ভাই, অবশ্যই সফল আপনার আমার জন্য না হলেও অনেকের কিন্তু হয়েছে, যারা আন্দোলনের সাথে জড়িত ছিল। কারণ অনেকে বর্তমানে কিন্তু দেশে প্রবাসেই, মানে বিদেশে ভ্রমণই বেশি রয়েছে। ঠিক আছে, আঙ্গুল ফুলে কলা গাছ কিন্তু তারা হঠাৎ করে হয়ে গিয়েছে। জি হ্যাঁ, যেটা বলতেছি, সুফল আপনি আমি না পেলেও তারা কিন্তু পাচ্ছে। তারা আগে রিস্কে চলতে পারতো না, তারা কিন্তু বর্তমানে প্যারাডোগারে নিয়ে চলছে। জি, এটা সবাই দেখতেছে। তো যে উদ্দেশ্য ছিল ফ্যাসিস্ট সরকার বা জালিম সরকার বলছে, ফ্যাসিস্ট সরকার বলছে, সেই সরকার উৎখাত করছে এবং দেশ ত্যাগ করতে বাধ্য করছে বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে। এখন যারা ক্ষমতায় বসছে, তারা কি করতেছে? তারা কি জুলুম করতেছে না? তারা কি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে? বাংলাদেশের মানুষের ভিতরে এই প্রশ্নটা জাগে না? যদি আমি চোর তাড়ানোর জন্য ডাকাত ভাড়া করে নিয়ে আসি, এটা কতটুকু বুদ্ধিমানের কাজ? আমি চোর তাড়ানোর জন্য ডাকাত ভাড়া করে নিয়ে আসছি। আগে তো মানুষ চোরের ভয়ে থাকতো, এখন তো মানুষ প্রাণের ভয়ে থাকে। সে অবস্থাটা এখন দাঁড়াইছে। বাংলাদেশের মানুষ এখন বিরক্ত ভাই। বাংলাদেশের মানুষ একটু শান্তি খুঁজে, শান্তিতে একটা রাত্র ঘুমাইতে চায়, 2 বেলা শান্তি মতো খাইতে চায়। দেখুন বর্তমানে বাংলাদেশে মানে ওহাবি, খারিজি, সালাফি পন্থী যারা রয়েছে, তারা খুব ভালো রয়েছে, তাদের জন্য সকল কিছু মানে ক্লিয়ার।
জি আমি একটা এক্সাম্পল বলি যে গত সরাদ উদ্যান মাঠে যে ওহাবিপন্থীরা একটি সংগঠন রাজনৈতিক দল বিস্তৃতভাবে তার একটা প্রোগ্রাম করলো, অথচ সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রোগ্রাম করতে চাইলো, তাদেরকে অনুমতিটাই দেওয়া হলো না। জি আপনি দেখেছেন? জি তাহলে এখানে অনুমতি আইনের দেওয়া হলো কিছু না, হলো তাহলে এই যে এটাকে একটা স্বাধীন রাষ্ট্রের কাম্য? এই যে বৈষম্য দূর করার জন্য শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত তাড়ানো করা হলো। হলো, তাহলে জি কোথায় বৈষম্য? সেই বৈষম্য তো আবার আপনি সৃষ্টি হয়ে পারমিশন গেল, পাচ্ছেন, সেই বৈষম্য তো সৃষ্টি হয়ে গেল। আপনি পারমিশন পাচ্ছেন, আমি পাচ্ছি না। জি আপনি খাবার খেতে না পেরে ফেলে দিচ্ছেন, আর আমি খেতেই জি পারছি না। খেতেই পাচ্ছি না। বৈষম্য আপনি কি বৈষম্য দূর করলেন, আর দূর করবেন আপনারা? আপনার এখন তো যা মনে হচ্ছে শেখ হাসিনাকে মানে বিতাড়িত করে এখন আরেকটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর পায়তারা চলছে, এরকমটা তো জি বর্তমান রাজনীতি নিয়ে উপলব্ধি করা যাচ্ছে। জি আসলে এই বিষয় যদি বলতে যাই, তো বাংলাদেশের বর্তমান রাজনীতি বাংলাদেশের হাতে নাই। স্বাধীনতার আগে থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হাতে নেই। ঠিক আছে, একটা বাংলাদেশে একটা কথা আছে, কথাটা হচ্ছে আপনার পারিবারিক সমস্যার সমাধানের জন্য যদি বাইরের লোকের পরামর্শ নিতে হয়, তাহলে বুঝতে হবে সেই পরিবারটা নষ্ট হয়ে গেছে। জি, তো 1971 সালে বাংলাদেশ স্বাধীন হইল সম্পূর্ণ ভারতের সহযোগিতায়, ভারতের পরামর্শে। এটা আমরা সবাই জানি, ভারত সহযোগিতা করছে। যেটা আপনার জামায়াত ইসলাম বর্তমানে বলতেছে যে আমরা শিয়ালের মুখ থেকে খাবার নিয়ে সিংহের মুখে তুলে দিতেছি, এই কারণে জামায়াত ইসলাম তখন বিরোধিতা করছে। ঠিক আছে, আচ্ছা, বিএনপি সরকার গঠন করলো কোন দেশের সহযোগিতায় সেটা আমরা জানি। আওয়ামী লীগ ক্ষমতায় আসলো কোন দেশের সহযোগিতায় সেটা আমরা জানি। এখন যারা উপদেষ্টা সরকার, যারা রাষ্ট্র পরিচালনা করতেছে এবং যাদেরকে ক্ষমতায় বসাতে যেতেছে, কাদের ইশারায় সেটাও আমরা জানি, কাদেরকে ক্ষমতা বসাতে যেতেছে সেটাও আমরা জানি। তাহলে তারা কেউ কি স্বতন্ত্র? তারা স্বতন্ত্রভাবে বাংলাদেশকে ভালোবাসে? তারা বাইরের সহযোগিতা নিতেছে। আর কথা আছে না, যখন বাইরের নিজের পারিবারিক সমস্যার সমাধানের জন্য বাইরের পরামর্শ নিতে হইব, তখনই বুঝতে হইব পরিবারটা নষ্ট হয়ে গেছে। ঠিক একইভাবে বাংলাদেশটা নষ্ট হয়ে গেছে। সেই দিক থেকে জাকের পার্টি কোনো পরাশক্তির আশ্রয় নাই, কোনো বহির্বিশ্বের কোনো শক্তির আশ্রয় নাই। জাকের পার্টি কোনো লেজুর ভিত্তিক রাজনৈতিক দল না, জাকের পার্টি কোনো রাজনৈতিক দলের লেজুরও না। জাকের পার্টি পশ্চিমাদের কোনো শক্তি দিয়ে বা জোরে চলে না, বা অন্য কোনো বড় রাষ্ট্রের ক্ষমতাও জাকের পার্টি চলে না। জাকের পার্টি খোদা প্রদত্ত শক্তিতে চলে, খোদা প্রদত্ত শক্তিতে বিশ্বাসী। জাকের পার্টি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিশ্বাসী। জাকের পার্টি শান্তিতে বিশ্বাসী। বাংলাদেশের জনগণ, এই যে আপনি একটা লাইভ দেখাইলেন, একজন রিক্সা চালক, উনিও চিনছে জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান সাহেবকে। একজন তরকারি বিক্রেতা, হ্যাঁ, ফেসবুকে দেখলাম একজন তরকারি বিক্রেতা, কাঁচামাল বিক্রেতা, উনিও দেখছে। আমরা পুনরায় ওই বক্তব্যটা কি আবার শুনবো? ডাল ভাতও খাইতে পারি না। গত যে ওভারিত, আগে তো মাছ মাংস খাইতাম, এখন ডাল ভাতও খাইতে পারি না। গত যে ওভারিত গেল 1 কেজি সেমাই আমি কিন্তু কিনতে পারিনি। একটা গায়ে শার্ট সে পর্যন্ত আছে কিনতে পারিনি আমি, যে 200 টাকা হলে। একটা লঙ্গি 1 বছর হলো একটা লঙ্গি কিনতে পারিনি আমি। সারা রিক্সা 300-400 টাকা বেতন নিয়ে ঘরে যা বাজার খরচ করি, গায়ে শার্ট কিনলে, একটা শার্ট কিনলে 400-500 টাকা লাগে। এই যে কতটুকু দুঃখ প্রকাশ করছে, কতটুকু দুঃখ প্রকাশ করছে একজন সাধারণ মানুষ, একজন রিক্সা চালক। তার এই বক্তব্য দিয়ে আমি নিয়েছি যে মৎস্য ভবন মোড়, মানে রমনা পার্কের যে মোচরে ঠিক মৎস্য ভবন মোচরের এই মোড়ের ভিতরেই তার এই সাক্ষাৎকারটা আমি নিয়েছিলাম গতকালকে। জি, সেই হিসেবে বলি, জাকের পার্টি যদি ক্ষমতায় যায় কোনো রাষ্ট্রের কাছে দায়বদ্ধ না, কোনো ক্ষমতার কাছে দায়বদ্ধ না। জাকের পার্টি যদি ক্ষমতা রাষ্ট্র গঠন করে, জাকের পার্টি একমাত্র আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ, দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে দায়বদ্ধ। জাকের পার্টি কোনো লেজুর ভিত্তিক দল না। বাংলাদেশের সাধারণ মানুষ এখন জাকের পার্টিকে চিনে, জাকের পার্টির প্রতীককে চিনে। তরকারি বিক্রেতার সাক্ষাৎকার নিচ্ছে একজন সাংবাদিক ভাই, সেখানে
উনি আমাদের মহামান্য চেয়ারম্যান স্যার মুস্তফা আমির ফয়সাল স্যারের কথা বলছেন এবং বলছে উনি একজন ভালো মানুষ, ওনার মার্কা গোলাপ, ওনার কোনো গ্যাঞ্জামে দেখিনি, এইভাবে বলছে। কোনো মারামারি কাটাকাটির ভিতরে উনি নাই। বাংলাদেশের মানুষ এখন শান্তি খুঁজে ভাই। সেই হিসেবে বললাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব যেই উক্তিটা করছেন এটা শতভাগ সঠিক, এতে কোনো সন্দেহ নাই। যদি বাংলাদেশে ফেয়ার ইলেকশন হয়, যদি বাংলাদেশের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে, নিজের মনের আবেগটা প্রকাশ করতে পারে ভোটের মাধ্যমে, অবশ্যই 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 বিপুল ভোটে জাকের পার্টি বিজয় গঠন করবে ইনশাল্লাহ। জাকের পার্টি বিপুল ভোটে বিজয় হবে, এতে কোনো সন্দেহই নেই। এখন এই যে পুরনো পদ্ধতি, এই ব্যালট পেপারের মাধ্যমে আগামী নির্বাচন হচ্ছে, আর বিগত আমরা যতগুলো নির্বাচন আমার মানে জ্ঞান হওয়ার পরে আমি যে কটা নির্বাচন দেখেছি এই ব্যালট পেপারের মাধ্যমে দেখেছি। তো এই ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচনেই তো বিগত যা দেখা দেখেছি, সবাই দেখেছেন, আপনারা দেখেছে, আমিও দেখেছি। তো সেই পুরনো পদ্ধতিতেই আগামী নির্বাচন হচ্ছে। তো এই পদ্ধতিতে নির্বাচন স্বচ্ছ হবে, নিরপেক্ষ হবে, আপনার কি মনে হয়? বর্তমানে যে ডাকসু নির্বাচন হইলো, জাকসু নির্বাচন হইলো, এখানে আপনার পরিচ্ছন্ন ব্যালট বক্স দেওয়া হয় নাই। শোনেন, ডাকসু নির্বাচন একটি গন্ডির ভিতরে অল্প পরিসরে কতজন ভোটার ছিলেন, অল্প পরিসরে। হ্যাঁ, ওখানে তো আপনার ভোট জালিয়াতি করার, ভোট কারচুপি করার কোনো সুযোগ রাখে না। এমনকি ওখানে তো আপনার যে আপনার এর মধ্যে পর্দা রাখা হয়েছিল, তো ওখানে ভোট জালিয়াতি কোনো সুযোগ রাখা হয় নাই। এখন যখন বিস্তৃতভাবে সমগ্র বাংলাদেশে একই দিনে নির্বাচন হবে, একটা ভোট কেন্দ্রে 2-3 জন পুলিশ থাকবে, আর গ্রামের আমি মনে করেন আমি আনসার হয়ে যাব, একটা লাঠি হাতে নিয়ে আমি আনসার হবো, 2000 টাকা আমাকে বেতন দিবে একদিনের জন্য, আর আমাকে দুপুরে খাবার দিবে, বিরিয়ানি দিবে। হ্যাঁ, আমি আনসার হবো অন টাইম একদিনের জন্য। আমি কি পারবো এই ভোট জালিয়াতি, এই মানে জাল ভোট ঠেকাতে? 2 জন পুলিশ থাকবে, 2 জন আনসার থাকবে, 5 জন আনসার থাকবে, আমার পক্ষে সম্ভব? এই যে যারা পেশি শক্তিধর রয়েছে এলাকা ভিত্তিক, এই এলাকা ভিত্তিক পেশি শক্তিধর মানুষগুলোকে এই 5 জন পুলিশ বা 2 জন, এই 5 জন আনসার এরা ঠেকাতে পারবে? সম্ভব না, এটা কখনোই সম্ভব না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এগুলা সম্ভবই না। এই পুরাতন ভিত্তিতে যে নির্বাচন ব্যবস্থা, এই ব্যবস্থা আপনার সঠিক সুষ্ঠু নির্বাচন সম্ভব না বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে। আর এই ব্যালট পেপারে যে নির্বাচন ব্যবস্থাটা, এটা প্রাচীন কালের, এখানে জালিয়াতি হওয়ার সম্ভাবনা শতভাগ। এবং পূর্বে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, ভোট ব্যালট বক্স আগে ভরা ছিল, মৃত ব্যক্তির ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দিতে গেছে, ভোট দেওয়া হয়ে গেছে। এই জালিয়াতি মহামান্য চেয়ারম্যান স্যার যে কথাটা বলছেন, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত একটা সঠিক নির্বাচন হয় নাই। যদি আগামীতে সঠিক নির্বাচন হয়, জাকের পার্টি ভোটের বৃষ্টি হবে। এই কারণেই বলছে, যদি সঠিক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন চায় বাংলাদেশের জনগণ, বাংলাদেশ বর্তমান সরকার যদি সুষ্ঠু নির্বাচন চায়, তাহলে প্রযুক্তি ব্যবহার করতে হবে। প্রযুক্তি কাউকে সমর্থন করে না, প্রযুক্তির গতিতে চলে, তার নীতিতে চলে। আপনি যদি মোবাইলে টাকা ট্রান্সফার করতে পারেন, সমস্যা হয় না। মোবাইলে মেসেজ আদান প্রদান করতে পারেন, সমস্যা হয় না। বিভিন্ন রাষ্ট্রে আমরা প্রবাস থেকে যে বাংলাদেশে টাকা পাঠাই, আমি আমার মোবাইল থেকে টাকা পাঠাই, সমস্যা হয় না। আমি ভোট দিতে কেন সমস্যা? কেন আপনারা ভয় পাচ্ছেন? কেন আপনারা মোবাইলে ভোট দিতে ভয় পাচ্ছেন? আপনাদের ভয়টা কোথায়? আপনারা নিজেরাই ভীত, আপনারা সত্যের কাছে আপনারা ভীত। আপনারা সত্য প্রকাশ করতে পারবেন না, আর সত্য প্রকাশ করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। এই কারণেই ওনারা প্রযুক্তি ব্যবহার করতে দিতেছে না। নির্বাচন কমিশন বলে দিয়েছে যে এটা সংবিধান অনুযায়ী ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন হবে, সংবিধানে রয়েছে। তাহলে কি সংবিধান কি 18 কোটি মানুষের জন্য কি সংবিধান পরিবর্তন করা যেত না? আচ্ছা, বর্তমানে যে সরকার আছে, সে কি সংবিধানের নীতিগত অবস্থায় আছে? সংবিধানের মাধ্যমে আছে? সাংবিধানিক আইন অনুযায়ী আছে বর্তমান সরকার? উপদেষ্টা সরকার কি বাংলাদেশে কোন সরকারের সংবিধান আছে? উপদেষ্টা সরকার থাকবে? বর্তমান সরকারই তো সংবিধানের বাইরে, বর্তমান সরকার ব্যবস্থাটা তো সংবিধানের বাইরে।
আপনি 18 কোটি জনগণ আগে না আপনার সংবিধান আগে? জনগণের জন্য সংবিধান নাকি সংবিধানের জন্য জনগণ? আপনি সে প্রশ্নটা করেন। আপনার ব্লক চেইন পদ্ধতি যদি বাংলাদেশের জনগণ মেনে নেয়, আপনার সমস্যা কি? আপনি যদি ব্লক চেইন পদ্ধতি চালু করেন এবং বাংলাদেশের জনগণ যদি বলে যে না, আমরা ব্লক চেইন পদ্ধতিতে ভোট দেব না, আমরা ব্যালট পেপারে ভোট দিব, ওয়েলকাম, আপনাদের জনগণের সমর্থনে আমরা মেনে নিব। কিন্তু আপনাদের ভয়টা কোথায়? কারণ আপনারা সত্যের কাছে দুর্বল, আপনারা আপনাদের বিবেকের কাছে দুর্বল। আপনারা জানেন আপনারা সত্য আড়াল করতেছেন, এবং যদি সত্য যদি আপনারা প্রকাশ করেন, আপনাদের অস্তিত্ব থাকবে না, আপনারা থাকবেন না বাংলাদেশে, আপনারা থাকতে পারবেন না বাংলাদেশে। বাংলাদেশের মানুষ বিরক্ত। এই কারণেই বর্তমান সরকার, নির্বাচন কমিশন আপনার ব্লক চেইন পদ্ধতিটাকে অ্যাভয়েড করে যেতেছে, এটা সমর্থন করতেছে না। আর যদি বাংলাদেশে ফেয়ার ইলেকশন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, ব্লক চেইন পদ্ধতির বিকল্প নাই। মানুষ ঘরে বসে ভোট দিবে, সমস্যা কি? বাইরে গ্যাদারিং এর প্রয়োজন নাই, ভোট কেন্দ্রের যে এক্সট্রা খরচের কোনো খরচ নাই, আনসার প্রয়োজন নাই, বিডিআর প্রয়োজন নাই, সেনাবাহিনীর প্রয়োজন নাই। সরকারের ছোট ঘোষণা করবে, সবাই ঘরে থাকবে, যার যার ইচ্ছা মতো ভোট দিয়ে দিবে। এবং ভোট জাকসু নির্বাচনে ভোট গণনা করতে 3 দিন প্রয়োজন হয়েছে, 3 দিন, 12,000 ভোট গুনতে, 12,000 ভোট গণনা করতে 3 দিন লাগছে। আর সারা বাংলাদেশে ভোট গণনা করতে কতদিন সময় নেবে? 1 বছর। ব্লক চেইন পদ্ধতিতে আপনি ভোট দিলে সেকেন্ডে ফলাফল, সেকেন্ডে মুহূর্তের ভিতরে সকলে দেখতে পাবে, স্ক্রিনে সকলে দেখতে পাবে কোন দলে সবাই হাতে ভোট দিতেছে, ভোট কাস্ট হইতেছে, ভোট গণনা করতেছে, স্ক্রিনে উঠে দিতেছে, এই পার্টি এতটা, এই পার্টি এতটা। বাংলাদেশের জনগণের কাছে সব প্রকাশ হয়ে যাবে। জি, নগদ লাইভ প্রকাশ। আপনি 12টার ভিতরে সরকার গঠন, 12টার ভিতরে সরকার ঘোষণা, সকাল 8টা থেকে যদি ভোট নেওয়া শুরু করে 12টার ভিতরে সরকার ঘোষণা হয়ে যাবে। তাহলে আপনি এত সুন্দর একটা পদ্ধতি, এত সুন্দর একটা পদ্ধতি, এত সহজ একটা পদ্ধতি, মোট কথা হলো ভোট দেওয়ার টাইম শেষ, সরকারকে ফলাফল রেডি, ভোট দেওয়ার সাথে সাথে ফলাফল রেডি। আপনার ভয়টা কোথায়? যদি ব্লক চেইন পদ্ধতিতে আপনি দেন, আপনার ভয়টা কোথায়? আপনি অবশ্যই আপনার ভয় সত্যের কাছে আপনি ভীতু, সত্য প্রকাশে আপনি ভীতু। এখনো আপনাদের ভিতরে ভয় আছে এবং আপনাদের ভিতরে দুর্নীতি আছে। সোজা হিসাব, যদি আপনার ভিতরে দুর্নীতি না থাকে, ভয় না থাকে, তাহলে আপনি প্রযুক্তি ব্যবহার করেন, ফেয়ার ইলেকশন দেন। বাংলাদেশ জনগণ কাকে নির্বাচিত করে সেটা সারা বাংলাদেশবাসী দেখবে। সেই হিসাব থেকে জাকের পাঠান মহম্মদের চেয়ারম্যান যথেষ্ট। আমি ওনার মতো জ্ঞানী কোনো ব্যক্তি বাংলাদেশে দ্বিতীয়টা আছে কিনা আমি জানি না, আমি দেখি নাই। আমার বয়সে 80তে আমার জন্ম, আমার 45 বছর বয়সে আমি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের মতো একজন জ্ঞানী রাজনৈতিকবিদ আমি দেখিনি। এবং উনি অবশ্যই কোনো সূক্ষ্ম হিসাব নিকাশ করছেন, এই সূক্ষ্ম হিসাব নিকাশ করেই এই বক্তব্যটা উনি প্রকাশ করছেন। সেই বক্তব্যের অনুযায়ী আমরা কিছুটা আলোচনা করতে চেষ্টা করলাম, সাধারণ জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে। কিভাবে এটা সম্ভব? বাংলাদেশের জনগণের আস্থা ভরসার উপরে এটা সম্ভব। কারণ বাংলাদেশ বিগত সরকার গঠন, নির্বাচন এবং রাষ্ট্র পরিচালনা পদ্ধতি বাংলাদেশের জনগণ দেখছে, দেখে তারা এখন বিরক্ত। তারা আর সেটা চায় না, সেই সরকার আর চায় না, সেই ফেসিবাদ আর চায় না, সেই জুলুম আর চায় না। এখন বাংলাদেশের মানুষ শান্তি চায়, শান্তিতে একটু রাত্রে ঘুমাতে চায়, পরিবারের সাথে শান্তিতে 2 ঘন্টা কথা বলতে চায়, পরিবারের সাথে 2 বেলা শান্তি মতো খেতে চায়। এই শান্তি বাংলাদেশের মানুষ এখন একটাই অভাব, শান্তির অভাব। শান্তির খুঁজেই বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ জাকের পার্টিতে গোলাপ ফুল মার্কায় স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। যেভাবে 70-এর নির্বাচনে সারা বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে শেখ মুজিবুর রহমানকে ভোট দিয়েছিলেন স্বাধীনতার আশায়, ঠিক একইভাবে শান্তির আশায়, সত্য, সঠিক এবং কল্যাণ রাষ্ট্র গঠনের বা শান্তিতে বাংলাদেশ একটা শান্তিপ্রিয় রাষ্ট্র গঠনের জন্য মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণ জাকের পার্টিকে ভোট দেবে, এটা আমার বিশ্বাস।
জি ধন্যবাদ আজকের মতো। জি আপনাকে অনেক ধন্যবাদ, এবং আজকের লাইভে যারা উপস্থিত ছিলেন তাদেরকে সকলকে আমার আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ফকির লোককে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে, নির্লোভ ব্যক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। ক্ষমতা না থেকেও যে সকল দলগুলো মানবতার সেবায় কাজ করে যাচ্ছে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। আমরা শুধু আপনাদের সম্মুখে এসে লাইভে কথা বলছি, বিষয়টা এরকম নয়। জাকের পার্টি চেয়ারম্যান সাহেবকে নিয়ে, জাকের পার্টি মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরীকে নিয়ে আপনারা জানুন, বিচার বিশ্লেষণ করুন, গবেষণা করুন। যদি মনে করেন যে জাকের পার্টি আত্মমানবতা সেবায় নিয়োজিত, জাকের পার্টি অন্য কোন মানুষের কখনো কোনো ক্ষতি করে না, জাকের পার্টি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে সকলের জন্য মঙ্গল হবে, তাহলে অবশ্যই আগামী নির্বাচনে জাকের পার্টির প্রতি গোলাপ ফুলে ভোট দিয়ে জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান সাহেব তাকে রাষ্ট্রীয় ক্ষমতা বসাবেন। তাহলে আশা করি আমরা সকলেই 18 কোটি মানুষ শান্তিতে থাকবো, শান্তিতে ঘুমাবো। যেমনটা ওমর রাদিয়াল্লাহু জামানায়, তার জামানায় মানুষ যেভাবে শান্তিতে ঘুমাতো, শান্তিতে থাকতো, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না। জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান সাহেব খাজা মোস্তফা ফয়সাল মুজাদ্দিদি স্যার জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।